গণমাধ্যম প্রযুক্তি এবং ইন্টারনেটের যে নেটওয়ার্ক সেটি এখন এতই শক্তিশালী এবং এতই স্বাধীন যে রাষ্ট্র সবসময় তা তার নিয়ন্ত্রণে রাখতে পারে না এবং পারবে না। এরকম একটা বাস্তবতাতে তথ্যমন্ত্রী হিসাবে আমার সামান্য জ্ঞান বুদ্ধি দিয়ে আমি যেহেতু এটা বুঝি, সে কারণেই আমি প্রথম দিন থেকেই প্রতিশ্রুতিবদ্ধ এবং সে কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া যে প্রতিশ্রুতি, গণমাধ্যম কমিশন করা, গণমাধ্যমকে স্বাধীন করা, এই কথাগুলি আগের সরকারের আমলে কেবলমাত্র একটা গালবরা বলি ছিল। কিন্তু এই বাস্তবতার কারণে আমাদের সরকার, তারেক রহমানের সরকার, আমরা খুব ভালো করেই বুঝি এটি এখন আর গালভরা বলি নয়, এটি একটি অবশ্যই পালনীয় শর্ত। যে সরকার এই অবশ্য পালনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হবে, সে দুপুরে রান্না করতে পারলেও তা না খেয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। কেননা জনগণ যে কোনো মুহূর্তেই তথ্য প্রবাহের এই ক্ষমতার কারণে এমনভাবে সংঘবদ্ধ হতে পারে যে নির্বাচনের মেয়াদ বা সরকারকে নির্বাচন কত মেয়াদ দিয়েছে তা জিজ্ঞাসা করার সময়ও কিন্তু থাকবে না, অথবা সংবিধানে কতটুকু মেয়াদ নির্ধারণ করে দেয়া আছে তা কেউ জিজ্ঞাসা করার সময়ও পাবে না, যদি গণ অসন্তোষ ওই মাত্রায় তৈরি হয় কখনো এবং তা এত দ্রুত জনগণকে ঐক্যবদ্ধ করে ফেলতে পারে। আমি এই কথাটা বলছি এই কারণে যে আমাদের সরকার, যেহেতু আমরা এই পাওয়ার অফ কমিউনিকেশনটা বুঝি বলেই কিন্তু সমস্ত কমিউনিকেশনকে আমরা একটা সুস্থ নেটওয়ার্কের মধ্যে আনতে চাই। অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করতে চাই না, কিন্তু এক্ষেত্রে সকল অংশীদারদের জন্য একটা সমান্তরাল এবং পারস্পরিক স্বার্থসম্পন্ন নীতিমালা তৈরি করতে হবে। অস্পষ্টতার কারণে কোনো অংশীদার একজন আরেকজনকে এক্সপ্লয়েট করার সুযোগ পান, যেহেতু নীতিমালা নাই। ফলে সরকার যদি খুব পাওয়ারফুল স্টেক হোল্ডার হয় তাহলে সে অ্যাডভান্টেজ নেবে, সংবাদপত্রের মালিকরা যদি খুব পাওয়ারফুল স্টেক হোল্ডার হন তাহলে তিনি অ্যাডভান্টেজ নেবেন, টেলিভিশনের মালিকরা যদি পাওয়ারফুল স্টেক হোল্ডার হন তাহলে তিনি অ্যাডভান্টেজ নেবেন, কন্টেন্ট নির্মাতারা যদি খুব পাওয়ারফুল স্টেক হোল্ডার হন তারা কন্টেন্ট নির্মাণ বন্ধ করে দিবেন, সাংবাদিকদের যদি খুব শক্তিশালী স্টেক হোল্ডার হন একা একা তারা ইউনিয়ন করে কর্মবিরতি করবেন। তার মানে কিন্তু গণমাধ্যমের এই তথ্য প্রবাহের যে উৎপাদন পণ্য, প্রধান যে পণ্য তথ্য, সেই তথ্য কিন্তু তখন আর উৎপাদিত হবে না। ফলে সবটা মিলিয়ে কিন্তু এই ইকোসিস্টেম, এবং আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা এখানে যারা উপস্থিত, আপনারা সকলেই খুব অ্যাক্টিভ পার্টনার, এই ইকোসিস্টেমের সবাই আপনারা অ্যাক্টিভ পার্টনার, বিশেষ করে আপনারা হচ্ছেন লিডিং পার্টনার। আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের সকলের একটা কালেকটিভ মেধার বিনিয়োগ দরকার, একটা যৌথ মেধার বিনিয়োগ দরকার, যে এই আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনার মধ্যে সমস্ত অংশীদারদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে একটা নীতিমালা কিভাবে তৈরি করা যেতে পারে। সরকার সেক্ষেত্রে কেবলই ফ্যাসিলিটেটর হবে, সরকার কোনো কর্তৃত্বের দায়িত্ব নেবে না, সরকার কোনো নিয়ন্ত্রণের দায়িত্ব নেবে না। সরকার এখানে তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোনো সংকীর্ণ কাজের মধ্যে যুক্ত হবে না, অথবা রাষ্ট্রের কোনো অঙ্গ বা সংস্থাকে সে এ বিষয়ে যুক্ত করবে না। সভ্য দেশে, প্রতিটি দেশেই কিন্তু এই ধরনের ব্যবস্থা এ কারণে একটা কমিশনের মাধ্যমে পরিচালিত হয়। প্রপার আন্ডারস্ট্যান্ডিং না থাকাটা কিন্তু ফাইন্যান্সিয়াল পোর ক্যাপাসিটির জন্য না, প্রপার আন্ডারস্ট্যান্ডিং না থাকার ল্যাকিংটা কিন্তু বেসিক্যালি ইনফ্যাক্ট
নলেজ ল্যাকিংয়ের কারণে হচ্ছে। আমার বক্তব্যের এই পর্বে আমি স্টেক হোল্ডারদেরকে অনুরোধ করব যে কেবলমাত্রই প্রফিট মোটিভ থেকে কথা না বলে ইকোসিস্টেমটা বোঝা এবং এটার সমাধানটাকে বের করা, সেই জায়গা থেকে যদি আমরা কথা বলে সকলের জন্য একটা মিউচুয়াল ইন্টারেস্ট বেসড একটা সলিউশন পলিসি যদি আমরা দাঁড় করতে পারি, এবং রাষ্ট্র সেই ক্ষেত্রে কেবলমাত্র একটা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে এবং আপনাদের মধ্যে একজন সমান সমান অংশীদার। আমি বারবার বলছি, রাষ্ট্র এক্ষেত্রে আপনাদের মধ্যে একজন সমান সমান অংশীদার বাদে আর কিছুই না। এটা একটা বিরাট বাতাবরণ, টোটাল ডিজিটাল প্ল্যাটফর্ম গ্লোবাল লেভেলে একটা বিরাট বাতাবরণ। এই মুহূর্তে ভেনিজুয়েলাতে কি হচ্ছে, ডিজিটাল ওয়ার্ল্ডে যেটা 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 অ্যালাউ করে, সিস্টেম যেটা অ্যালাউ করে, সেটা সেও জানে, আমিও জানি। অর্থাৎ এখানে কিন্তু কোনো গভর্নেন্স তৈরি হয় নাই। গভর্নেন্স তো দূরে থাকুক, এমনকি যুদ্ধ থামানোর জন্য প্রথম বিশ্বযুদ্ধ এবং বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের মতো যেরকম একটা ঢেলাঢালা একটা আন্তর্জাতিক ফোরাম তৈরি হয়েছে, ডিজিটাল ওয়ার্ল্ডে কিন্তু তাও তৈরি হয় নাই। এটা এতটাই বৈশ্বিক। অতএব এখানে সংশ্লিষ্ট দেশে বা ডোমেস্টিক লেভেলে আমাদের স্টেক হোল্ডারদের একটা কমন ইন্টারেস্টের পয়েন্ট বের করা এবং সেই পয়েন্টে সকলে মিলে একটা গ্রহণযোগ্য মিউচুয়াল পলিসি ডেভেলপ করাটা হচ্ছে প্রথম কাজ। অবশ্যই কাজটা বেশ খানিকটা শর্তযুক্ত। অফকোর্স ইট ইজ সাবজেক্টিভ টু দি প্রপার স্টাডি। সেই জন্য কিছুটা সময় লাগতেও পারে। যদি কম সময় লাগে সেটা বিজ্ঞ ব্যক্তিদের কাজ, কিন্তু সরকার সময়টা কম লাগাতে চাচ্ছে না, সরকার চাচ্ছে খুব দ্রুত করতে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কারভাবে আমরা বুঝে ফেলেছি যে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে চাইলে পরে আমাকে প্রথমে ডেটা জোগাড় করতে হচ্ছে। উইদাউট ডেটা এনি ইনফরমেশন ইজ নট ইনফরমেশন, ইট ইজ অনলি ওপিনিয়ন। উইদাউট ফ্যাক্টস নো ইনফরমেশন ইজ নিউজ। এটা যে কোনো মানুষ আমরা বুঝি, যে কারণে আজকে ফ্যাক্ট চেকিংয়ের প্রশ্ন দেখা দিয়েছে, যে কারণে যে কোনো একটা কথা শোনার আগেই আমাদেরকে ওটার মধ্যে ডেটা আছে কিনা আমাদেরকে জানতে হচ্ছে। বিরাট এক রচনা লেখা হলো, তার মধ্যে কোনো ডাটা নাই, কোনো পরিসংখ্যান নাই, এটা তো হবে না। এই সমস্যাটা সমাধান করার জন্য সরকার যেখানে এসে দাঁড়িয়েছে, আমার প্রথম দরকার হচ্ছে ডেটা। আমাকে রাইট ডেটা পেতে হবে। আমাকে যখন কেউ প্রশ্ন করেন, সাংবাদিকরা যখন প্রশ্ন করেন যে টেলিভিশনের বক্সের সংখ্যা কত, আমি যে উত্তরটি দিব তা হয়তো সঠিক নাও হতে পারে। যদি বলা হয় যে টেলিভিশনের দর্শক সংখ্যা কত, যদি জিজ্ঞাসা করা হয় টেলিভিশনের কোন অনুষ্ঠানের দর্শক গ্রহণযোগ্যতা কত, এক কথায় বলতে গেলে একটা ডিজিটাল টিআরপি আছে কি নাই, এটা কি আমি বলতে পারবো? আমরা বলতে পারবো? এটা কি ম্যানুয়ালি সম্ভব? এটা কি ঘরে 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 গিয়ে প্রচলিত জরিপ পদ্ধতিতে এটা কি আনা সম্ভব? যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশে পত্রিকার সংখ্যা কত, তথ্য মন্ত্রণালয় লাইসেন্স কতগুলি দিয়েছে অথবা রেজিস্ট্রেশন কতগুলি দিয়েছে, আমি আমার সচিবকে বললে হয়তো একটা তালিকা দিয়ে দিবেন। কিন্তু যদি বলা হয় পত্রিকার ছাপার সংখ্যা কত, সঠিক তথ্যকে আমি দিতে পারবো? যদি মালিক সমিতিকে চাই যে ভাই আপনি একটু আমাকে সঠিক সংখ্যাটা বলেন তো, যে সংখ্যা আমাকে দেয়া হবে সেটা কি সঠিক, অথবা সেটাকে বেঠিক বলার জন্য কি কোনো ডিজিটাল মেকানিজম আমার হাতে আছে? যদি বলা হয় যে এই পরিসংখ্যান এবং এই ডিজিটাল স্টাডির উপরে বেস করেই আমি বিজ্ঞাপন দিব, এটার উপরে বেস করেই আমি ক্রয়পত্র দিব, এটার উপরে বেস করেই আমি বিজ্ঞাপনের হার নির্ধারণ করব, এটার উপরে বেস করেই আমি ট্যাক্স ইম্পোজ করব, ডিউটি ইম্পোজ করব, রাজস্ব বাড়াবো, তাহলে সিদ্ধান্তে যেতে চাইলে আমার তো এই ডিজিটাল কন্ডিশনকে তো আমার ইনএভিটেবলি আগে ফুলফিল করতে হবে। সরকার এই কাজ কেন করবে না? কারণ সরকারের কাছে তো এই তথ্য গোপন করার বিনিময়ে সরকারের তো কোনো লাভ নাই। কোনো পত্রিকা যদি 100 কপি ছেড়ে 1 লাখ দাবি করে, আর কোনো টেলিভিশন যদি কোনো দর্শকবিহীন হিসাবে সে যদি কোটি দর্শকের দাবি করে,
আর তার বিনিময়ে সে যদি বিজ্ঞাপনদাতাদেরকে প্রতারণা করে, সরকারকে প্রতারণা করে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে প্রতারণা করে, ট্যাক্সকে প্রতারণা করে, রেভিনিউ সিস্টেমকে প্রতারণা করে, এন্ড অফ দ্য ডেতে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং প্রকৃত যারা উদ্যোক্তা, ভালো উদ্যোক্তা যারা, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সাধারণ মানুষ। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।